সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিদিন 7টায় আমরা আপনাদের সামনে হাজির হই একজন অতিথি নিয়ে এবং সমসাময়িক বিষয়ে। বাংলাদেশের সমসাময়িক বিষয় বলতে এই মুহূর্তে রাজনীতি, নির্বাচন, এই রাজনৈতিক যে অস্থিরতা, মব ভায়োলেন্স, এই যে শ্রমিককে পুড়িয়ে হত্যা, শিশুকে পুড়িয়ে হত্যা, এইসব নানা ঘটনা এখন আলোচিত। বাংলাদেশে এর আগে কবে সর্বশেষ মানুষ এমন অত্যাচার নির্যাতন দেখেছিল তা মনে করা খুব কঠিন। অন্তত আমি আমার বয়সে এইরকম নির্মম ঘটনাগুলো দেখিনি। এই প্রথম এইসব ঘটনার সঙ্গে অভ্যস্ত হচ্ছে। নিশ্চয়ই আপনারাও এসব ঘটনা দেখে ভীষণভাবে পীড়িত হচ্ছেন। আপনারা নিশ্চয়ই আপনাদেরকে মনকষ্ট দিচ্ছে এসব ঘটনা। বাংলাদেশের এই ঘটনা বহির্বিশ্বে আসলে বাংলাদেশের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে তুলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের জনশক্তি রপ্তানি কমে গেছে, আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, অনেক দেশ থেকে লোক ফেরত পাঠাচ্ছে, বহু ঘটনা ঘটছে। শুধুমাত্র গত 16 মাসে বাংলাদেশ যে পরিস্থিতির মুখোমুখি, অতীতে এরকম ঘটল কিনা তা নিয়ে বড় প্রশ্ন। কিন্তু কেন এই অবস্থা হলো? কেন একজন নোবেল লরিয়েটের নেতৃত্বাধীন সরকার আর দেশকে মনস্থির করে তুললেন? এটা নিয়েও নানা জনের নানা প্রশ্ন আছে। এসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আজকে। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? সামনে কি নির্বাচন হবে, নাকি নির্বাচনবিহীন বাংলাদেশ আরও গভীর খাদে পড়তে যাচ্ছে? এসব নিয়ে কথা বলবো আজকের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে অতিথি হয়েছেন আমাদের নিয়মিত আলোচক ডাক্তার সাজেদুল হক রুবেল, সদস্য বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি। আপনাকে স্বাগতম সাজেদুল হক রুবেল। নিশ্চয়ই ভালো আছেন? ধন্যবাদ নিজামুল হক বিপুল ভাই এবং আপনার দেশ বার্তার সকল পাঠক, দর্শক, দেশের ভেতর এবং বাইরের থেকে যারা শুনছেন, দেখছেন আমাদেরকে, সবাইকে শুভেচ্ছা, সবাইকে সালাম। সাজেদুল হক রুবেল, নির্বাচনের সময় যত ঘনীভূত হচ্ছে তত সংকট যেন দেশে বাড়ছে, একটার পর একটা সংকট। আপনি নিশ্চয়ই জানেন যে হাদি হত্যাকাণ্ডে, ইনকিলাব মঞ্চের হাদি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার, বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশে যে তাণ্ডব হয়ে গেল, বিভিন্ন জেলা বিভাগীয় শহরে, রাজধানী ঢাকাতে দুটি জাতীয় দৈনিকের পত্রিকা, জাতীয় দৈনিকে ইংলিশ এবং বাংলা, প্রথম আলো, রেজিস্টারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এরপর বিভিন্ন জায়গায় ভাঙচুর, ছায়ানটের মতো প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে। উদীচীর অফিসে হামলা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। এরকম বহু ঘটনা। রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িতে হামলা হচ্ছে। বাংলাদেশ আসলে বাংলাদেশ কোথায় যাচ্ছে? কোন দিকে আমরা ঠেলে নিয়ে যাচ্ছি বাংলাদেশকে? বিপুল ভাই, আমরা এই সময়কালে খুবই একটি সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি বাংলাদেশ। মাত্র সেদিন যখন তাফসিল ঘোষণা করলো, অবশেষে বাংলাদেশের মানুষ একটা তারিখ পেল যে এই তারিখে তাদের যে বহু কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি। এই তফসিল ঘোষণার পর তো পুরো বাংলাদেশের চিত্র বদলে যাওয়ার কথা। বাংলাদেশ নির্বাচনমুখী হবে, রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হবে, নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবে, অর্থাৎ একটি সাজ রব তৈরি হবে, একটি উৎসব মুখর পরিস্থিতি তৈরি হবে। ঠিক যখনই বাংলাদেশের নির্বাচনের যে লাইন, যে ট্রেনে উঠতে গিয়েছিল ইলেকশন, বাংলাদেশের গণতন্ত্র যখন হচ্ছে তার আপন ট্রেনে ওঠার চেষ্টা করছে, ঠিক তার 24 ঘন্টা পার হয়নি, তার 24 ঘন্টার মধ্যে পার হওয়ার আগেই একটা নির্মম ঘটনা ঘটল, এবং যেটি হচ্ছে খুবই স্পর্শকাতর এবং সিগনিফিকেন্টও বটে। কারণ এইরকম ঘটনা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সংঘাত হয়, দুটি পক্ষের মধ্যে সংঘাত হয়, দুটি পক্ষের সংঘাতে হতাহত হয়, অতীতও হয়েছে, বিভিন্ন নির্বাচনের সময় সেটা ঘটেছে। একেবারে যদি 1973 সালের নির্বাচনেও আমাদের কমরেড ওয়ালিউর রহমান লেবুকে হত্যা করা হয়েছিল, আমাদের কমলেশ বেদকে হত্যা করা হয়েছিল। অর্থাৎ এরকম নির্বাচনে হত্যাকাণ্ড হয়, কিন্তু এইটা যেই ঘটনা, এটা একদম মানে হচ্ছে ফিল্মি কায়দায় একটি ঘটনা। শুধু ফিল্মি কায়দায় এই ঘটনা না, আপনি যদি টিউনিশিয়ায়, সেখানে
গণ অভ্যুত্থান পরবর্তী যে গণতান্ত্রিক যাত্রা যেটা ব্যাহত হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, সেখানেও দেখবেন ঠিক একইভাবে হোন্ডা দিয়ে এসে মেরে দিয়ে গেছিলেন হচ্ছে সেই সময়কার বিরোধী দলের দুজন নেতাকে আর কি। তো ঠিক এরপর তো টিউনিশিয়ার সেই অর্থে আর গণতন্ত্র মুক্তি পায়নি, আজ পর্যন্ত পায়নি আর কি টিউনিশিয়া। তো বাংলাদেশও যেন সেই পথে ঠেলে দেওয়ার চেষ্টা, যেন বাংলাদেশ হচ্ছে আর গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হতে পারে না। এই রূপান্তরিত হওয়ার যে পথযাত্রা, এই ট্রান্সফরমেশনের যে এইজ আমরা মধ্য দিয়ে যাচ্ছিলাম, সেটা এখন হচ্ছে প্রচন্ড রকমের বাধাগ্রস্ত হয়েছে, বিঘ্নিত হয়েছে। এবং আমি অন্তত এটার সাথে দেখবেন যে এটার ক্রিয়া এবং প্রতিক্রিয়া, যেই মুহূর্তে খবর আসলো যে হচ্ছে শহীদ ওসমান হাদি মারা গেছেন, তার মাত্র 1 ঘন্টার মধ্যে এমন একটি ঘটনা ঘটলো যে মানুষ শোক সন্তপ্ত হবে নাকি মানুষ লজ্জিত হবে। একটা লজ্জার মতো ব্যাপার ঘটলো যে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত যে দুটি দৈনিক, বাংলা দৈনিকের মধ্যে প্রথম আলো এবং হচ্ছে ইংরেজি দৈনিকের মধ্যে ডেইলি স্টার, তারা পর পর তাদের এখানে হচ্ছে গিয়ে হামলা হলো, ভাঙচুর হলো। হামলা ভাঙচুরের পর সেখানে হচ্ছে গিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো। আগুন লাগানোর পর ব্যাপারটা এরকম দাঁড়ালো যে সেখানে সাংবাদিক রয়েছিল, সংবাদকর্মী রয়েছিল, সেখানে কর্মচারীরা রয়েছিল, মানে অনেক জীবন্ত মানুষ ওখানে রয়েছেন, তার মধ্যে তাদের একতলা দুতলায় আগুন লাগাই দেওয়া হয়েছে। অর্থাৎ এটা কত বড় একটা মানে মর্মস্পর্শী একটা পরিস্থিতি সেখানে তৈরি হলো। তো প্রশ্নটি হলো, এই প্রথম আলো পত্রিকা কি হাদিকে হত্যা করবার জন্য, তাকে হত্যাযজ্ঞে রূপান্তরিত করবার জন্য তারা লেখালেখি করেছিল, হাদির বিপক্ষে লেখালেখি করেছিল, নাকি তারা এই জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে লেখালেখি করেছিল? না, উল্টা হয়েছিল। ডেইলি স্টার এবং প্রথম আলো তো দীর্ঘ সময় ধরে শেখ হাসিনার প্রায় পুরো আমলটা ধরেই তারা শেখ হাসিনার বিরুদ্ধচারণ করেছে, শেখ হাসিনার বিরোধী বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনা সরকারের বিভিন্ন কাজকর্মকে প্রশ্নবিদ্ধ করেছেন এই প্রথম আলো এবং এই ডেইলি স্টার। তাদেরকে হামলা করা হলো ছায়ানটকে, যে ছায়ানট তো রাজনীতি করে না, ছায়ানট শুধু হচ্ছে আমাদের সংস্কৃতির চর্চা করে। বাংলাদেশের লাখো ছেলে মেয়ে এই ছায়ানটের থেকে হচ্ছে তারা সঙ্গীত শিখেছে, তারা আবৃত্তি শিখেছে, তারা হচ্ছে নৃত্য শিখেছে, তারা সে মানে সংস্কৃতির জগতে একটি গুরুত্বপূর্ণ মানে প্রতিষ্ঠানের নাম ছায়ানট। তবে এই ছায়ানটের একটি বিরাট বড় রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলনের একটা অবদান রয়েছে, সেটা হচ্ছে 60-এর দশকে, যখন আইয়ুব খান এসে আমাদের এই দেশে পুরো বাংলার মানুষকে তারা ভুলিয়ে দিতে চেয়েছে যে আমরা বাঙালি, এবং যখন সে রবীন্দ্র চর্চাকে বন্ধ করে দিতে চেয়েছে। কারণ এই রবীন্দ্র চর্চাই ছিল বাঙালির নিজেকে আবিষ্কার করবার একটি হাতিয়ার, এবং যেটা আবিষ্কার করে সে তার উপর যে বৈষম্যগুলো করছিল পাঞ্জাবিরা, সেই বৈষম্যগুলোকে তারা মানে ধারণ করবার জন্য তার প্রতিবাদীভাবে সংগঠিত হওয়ার একটা মাধ্যম ছিল এই সংস্কৃতি চর্চা। এবং সেই সংস্কৃতি চর্চার ক্ষেত্রে ছায়ানট সেই সময়কালে যখন ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ ছিল, যখন রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ ছিল, সেই 1958 সালের পর, বিশেষ করে 62 সালের পর, তখনই 60-এর দশকে সেই হচ্ছে পাকিস্তান বিরোধী এবং দেশের স্বাধীনতা সংগ্রামকে হচ্ছে কি অগ্রসর করার একটি অন্যতম আতুর ঘর ছিল হলো এই ছায়ানট। হয়তো সেই কারণেই তাদের লক্ষ্যবস্তু হচ্ছে ছায়ানট। এবং একই সাথে উদীচীও সেই একই ঘটনা, মেহনতি মানুষের কথা বলে, আমাদের ধর্মনিরপেক্ষ মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলে, 71-এর চেতনার কথা বলে। ফলে এইগুলো প্রতিষ্ঠানগুলোকে তারা হামলা করে তারা আসলে কি প্রমাণ করতে চাইলেন? তারা কি হাদিকে মহিমান্বিত করলেন, নাকি তারা হচ্ছে নিজেদেরকে তো হচ্ছে গিয়ে প্রশ্নবিদ্ধ করলেন? এবং একই সাথে সারা পৃথিবীর কাছে তারা কিন্তু একটি বার্তা পৌঁছে দিল, বাংলাদেশের ভাবমূর্তি সম্পর্কে বার্তা পৌঁছে দিল, বাংলাদেশের গ্রহণযোগ্যতা সম্পর্কে দুনিয়ার কাছে তারা এক ধরনের মারাত্মক সিগন্যাল তারা দিয়ে দিল। বাংলাদেশের ভবিষ্যৎ সিরিয়া কিংবা আফগানিস্তান হয়ে উঠতে পারে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত হতে পারে। কোথায় বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হবে, কোথায় বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে, তার বদলে বাংলাদেশ একটা ফেইল্ড স্টেটে
রূপান্তরিত হবে। সেরকম কিছু সাইন এবং সিমটম তারা এই ঘটনার মধ্যে ঘটে দিল। এর সাথেও রয়েছে সেই যে বিএনপি নেতার শিশুকন্যাকে পুড়িয়ে মারা হলো। একই সাথে রয়েছে এই যে দীপু চন্দ্র দাস, যাকে ময়মনসিংহ এর ভালুকায় তাকে হত্যা করা হলো। বলা হলো সে কটূক্তি করেছে। ধর্মীয় কটূক্তি করলেও তো তার হচ্ছে গিয়ে ব্লাসফেমি করলেও তার জন্য রাষ্ট্রের আইন আছে, বিচার ব্যবস্থা আছে, তাদের কাছে সোপর্দ করে দিন। কিন্তু আমরা দেখলাম যে সরকারি আইন শৃঙ্খলা মানে বাহিনীর সদস্যরা বলছেন যে সে যে ধর্মীয় কটূক্তি করেছে তারও প্রমাণ পাননি। তাহলে খুবই হচ্ছে গিয়ে ব্যক্তিগত শত্রুতার জেরে বা অন্য কোনো জেরে তাকে এই ধরনের একটি ঘটনার মধ্যে ফেলে দেওয়া গেল এবং তাকে নির্মমভাবে মানে হত্যা করা হলো। এই সমস্ত বিষয়গুলো আমার মনে হয় গোটা বাংলাদেশের বিবেককে নাড়া দেওয়া দরকার। যে দেশে একজন শ্রমিককে ভেবে পুড়িয়ে মারা যায়, যে দেশে একজন সংখ্যালঘু মানুষকে একটা পুড়িয়ে মারা যায় এবং ধর্মীয় ইস্যুতে ভাবে মানুষকে মারা যায়, সে দেশ সভ্য দেশ নয়, সে দেশ মানবিক দেশ নয়। এবং তার ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি হতে পারে আজকে তরুণ প্রজন্ম যখন তারা অ্যাপ্লাই করছেন বিদেশে যাওয়ার জন্য, পশ্চিমা দেশে যাওয়ার জন্য, উন্নত দেশগুলো যাওয়ার জন্য, উচ্চ শিক্ষার জন্য, চাকুরির জন্য, তারা কিন্তু বাধাগ্রস্ত হওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তারা কিন্তু ভিসা পাচ্ছে না। ব্যবসা বাণিজ্যে বাংলাদেশে কোনো বড় ধরনের কোম্পানি বাংলাদেশে কিন্তু বিনিয়োগ করতে আসবে না, আনলেস এমন কিছু কোম্পানি আসতে পারে যাদের হচ্ছে বিজনেস করতে তারা শুধু আসবে না, তাদের রাজনৈতিক এবং সামরিক স্বার্থ আছে। এমন কোম্পানি হয়তো বন্দর টন্দর ইত্যাদি বিষয় তারা আসবে, তারা ভূ রাজনৈতিক স্বার্থে আসবে। কিন্তু সাধারণত যারা হচ্ছে গিয়ে বিনিয়োগকারী থাকে, একটি দেশের অর্থনীতিতে যারা আসলে ভূমিকা রাখে, তারাই বাংলাদেশে বিনিয়োগ অনেক দিন ধরেই করছে না। আমরা তো ভেবেছিলাম যে আমরা একটা ব্র্যান্ড মানুষকে নিয়ে এসেছি, হ্যাঁ, সে সারা পৃথিবীতে ব্র্যান্ড ইউনুসকে আমরা নিয়ে এসেছি। এখন তো আমাদের হচ্ছে বিনিয়োগের বন্যা বয়ে যাবে। এখন তো সারা পৃথিবীতে আমাদের ছেলেমেয়েরা খালি ভিসাই পাবে, কারণ তো বিশাল ব্যক্তিত্ব। ফলাফল তো হলো উল্টা, পরিস্থিতি তো হলো উল্টা, চরম ব্যর্থতা দেখালেন। আপনি দেখেন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরকম মানে অদক্ষ, কিরকম নির্লজ্জ এবং কিরকম দায়িত্ব জ্ঞানহীন। যখন হাদি হত্যার একদিন কিংবা দুদিন আগে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো, এই যে অস্ত্র লুটপাট হয়ে গিয়েছিল, সেই অস্ত্রের তো মাত্র সিকিভাগ উদ্ধার হয়েছে, উল্টা নাকি সীমান্তের ওপার থেকে বাংলাদেশে মানে অস্ত্র আসছে, এইরকম এক পরিস্থিতিতে কিভাবে নির্বাচন সুষ্ঠু হবে? সে বললো, এমন ভাবে বললো, সে পেঁয়াজের দাম 40 টাকা বেড়ে গেছে। অবাক কাণ্ড। স্বরাষ্ট্রমন্ত্রী এটার উত্তর দিচ্ছেন পেঁয়াজের দাম 40 টাকা বেড়েছে। সেটাই তো যথেষ্ট এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হচ্ছে গিয়ে দায়িত্ব থেকে অপসারণ করবার জন্য। ঠিক আছে, তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তৈরি হয়ে যায় আর কি, যে তিনি কি আমাদের সাথে হাস্যরস করতে এসছেন। তিনি হাস্যরস করতে এসছেন যে তরকারিতে আলু কম, এটা কি আবিষ্কার করতে তিনি এসছেন? বা পেঁয়াজের দাম বেশি বেড়েছে এটার জন্য তাকে আমরা রেখেছি? আমাদের জান এবং মালের নিরাপত্তা এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে পুলিশ এবং পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে, তাকে পুনর্গঠনের একটা মহান দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব তো 100তে সে শূন্য পেয়েছে এবং তারপরেই বাংলাদেশে আরো বড় রাজনৈতিক সংকটের মধ্যে, হানাহানির মধ্যে বাংলাদেশ পড়ে গেল। এক্ষেত্রে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব সকলেই তো ব্যর্থ। একটা প্রশ্ন করতে চাই, আপনি জঙ্গিবাদের কথা বলছেন। আমরা 5 আগস্টের পর দেখলাম সকল জঙ্গিরা কারাগার থেকে মুক্তি পেয়ে গেছে, বের হয়ে গেছে, কারাগার ভেঙে নরসিংদী, রাজশাহী, তারপর আরও অনেক জায়গায় কারাগার ভেঙে জঙ্গিরা বের হয়ে গেছে। তারাই তো এখন মাঠে আছে। তাহলে দুটো জিনিস, এক নম্বর হচ্ছে সরকার যে অস্ত্র খোয়া গেল বিভিন্ন থানায় আক্রমণের পরে, সেই অস্ত্র উদ্ধারের কি হলো? এই জঙ্গিদেরই বা কেন সরকার ছেড়ে দিল, আর এই জঙ্গিরাই বা কেন এখন ফ্রন্ট লাইনে? তার মানে কি আপনি যে বলছেন, এটা কি জঙ্গি উত্থানের দিকে আগাচ্ছে বাংলাদেশ, নাকি এগিয়ে গেছে? এটাকে এক কথায় উত্তর দেওয়াটা হচ্ছে সঠিক হবে না আর কি। এটার নানান রকম ডাইমেনশন রয়েছে। এটা তো সঠিক যে 5 আগস্টে বা তার আগে গণ অভ্যুত্থানের সময়কালে সে নরসিংদী জেল থেকে শুরু করে বিভিন্ন জেলে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর ক্ষেত্রে কি
আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের কোনো ঘোষণা ছিল? তাদের তো ঘোষণা ছিল না। তা তো বলে নাই যে জেল আক্রমণ করো, কারাগার ভাঙো, কিন্তু ব্যাপক সমারোহে সেগুলা হয়েছে। এবং আপনি দেখবেন এই যে কারাগার ভাঙা হলো, সেখানকার কোনো ফুটেজ পাবেন? কোনো ফুটেজ আপনি পাবেন না। হ্যাঁ, কারা ভাঙছে, কারা আক্রমণ করছে, আপনি দেখবেন অনেক রকম ফুটেজ আছে। আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সব জায়গায় ছবি আছে, কিন্তু ওই জায়গায় কিন্তু ছবি নাই কারা ভাঙছে। এবং সেখানে খুব কড়াকড়ি ভাবে হচ্ছে পাবলিকের, এখন তো সবাই ছবি তোলে, কিন্তু কেউ যেন ছবি না তোলে সেরকম একটি ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু সেখানে আক্রমণগুলো হয়েছিল। ফলে এটা একটি বিরাট ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। আমার ধারণা থেকে আমি এও মনে করছি যে এই ঘটনার মধ্যে দিয়ে যেটা ঘটেছে, সেখানে যে হচ্ছে গিয়ে এমন থাকতো না যে রাজবন্দী, হ্যাঁ, যেটা হতো 60-এর দশকে বা এরশাদ বিরোধী আন্দোলনে, যে কারাগারে হাজার হাজার রাজবন্দী আছে, হ্যাঁ, মারলে লাথি ভাঙরে তালা, আয়ুব খানের বন্দিশালা। কখনো আমি আপনার স্লোগান দিয়েছি, মারলে লাথি ভাঙরে তালা, এরশাদের বন্দিশালা, স্বৈরাচারের বন্দিশালা ভাঙ। সেটা একরকম আন্দোলনের বিষয় থাকে। বা কখনো এরকম আন্দোলন কর্মসূচি হচ্ছে জেলে ভরো কর্মসূচি, নিজেরাই যা জেলে ঢুকবো, ঠিক আছে, জেলে ঢুকতে জেল ভেঙে যাবে আর কি। সেরকম তো কোনো কর্মসূচি কোনো রাজনৈতিক দল কিংবা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোনো স্বতঃস্ফূর্ত কোনো প্ল্যাটফর্ম থেকে এরকম কথা বলা হয়নি। কিন্তু এই ঘটনাগুলো ঘটলো কেন? এবার এর মধ্যে বেরোলো কারা? এখানে যারা হচ্ছে সত্যি যারা নন পলিটিক্যাল কেসেরও যে আসামিরা যারা রয়েছে, যারা ধর্ষণ করেছে, হ্যাঁ, চুরি করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, এবং আমরাই দাবি করেছি ওদেরকে গ্রেপ্তার করো বিভিন্ন সময়, তাদের কেউ গ্রেপ্তার হয়েছে, তারাও কিন্তু এখান থেকে মুক্তি হয়ে গেছে। যারা দুর্নীতি করেছে এক সময় ধরা পড়েছে, তারাও এখান থেকে বের হয়ে গেছে। কালোবাজারি করছে, তারাও ধরা পড়ে বের হয়ে গেছে। যারা বিভিন্ন জুয়ার কেসে অ্যারেস্ট হয়েছিল সে সময়, তারাও এখান থেকে বের হয়ে গেছে। এবং এখান থেকে বেরিয়ে গেছে যারা হচ্ছে কি বিভিন্ন সময় জঙ্গি তৎপরতায় যারা অভিযুক্ত, তারাও বেরিয়ে গেছে। আমাদের এক ধরনের পৃথিবীতে দুটো জিনিস এখন এই মুহূর্তে আছে। একটি হচ্ছে ইসলামোফোবিয়া, এটাকে আবার আমাদের আসলে গুরুত্বের মধ্যে আনা উচিত। যে টুইন টাওয়ারের ঘটনার পর আপনার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র একটি ন্যারেশন তৈরি করেছেন। সেই ন্যারেশন করবার মধ্যে দিয়ে পৃথিবীতে নতুন করে আধিপত্য বিস্তারের জন্য তিনি কিছু ন্যারেশন তৈরি করেন তারা। এবং তার মধ্যে কিন্তু একটি ঘটনা যেটা ঘটে গেছে, এটাও একটি প্রতিক্রিয়াশীলতা, এটাও একটি সাম্প্রদায়িকতা, যেটাকে বলে ইসলামোফোবিয়া। ইসলাম সম্পর্কে একটা বিদ্বেষ বা একটা ভয়, একটা আতঙ্ক তৈরি করা, এটাও একটি প্রতিক্রিয়াশীল ধারণা। এই একই সাথে যেমন ইসলামোফোবিয়া রয়েছে, আবার তার সাথে সাথে তার বিপরীতে কিন্তু রয়েছে ধর্মের নামে একটা মিলিটেন্ট সিচুয়েশন, যেটা আমরা সিরিয়াতে দেখেছি, যেটা আমরা আফগানিস্তানে দেখেছি, যেটা আমরা দেখেছি হচ্ছে গিয়ে এখন দেখছি সুদানে। এমনকি আমার দেশের 7 জন সেনাবাহিনীর সদস্যকে হত্যা করা হয়েছে সুদানে, এবং 6 জনকে। এবং এরা কারা? এরা বাংলাদেশের সন্তান। আবার এদেরকে হত্যা করেছে কারা? ইসলামী জঙ্গিরা তাদেরকে হত্যা করেছে, সুদানের ইসলামী জঙ্গিরা হত্যা করা হয়েছে। আমার তো মনে হয় এই 6 যে শহীদ হলেন, যে এই 6 সেনাবাহিনীর সদস্য, এদেরকেও তো হচ্ছে সম্মান করাটা আমাদের প্রয়োজন ছিল, কিন্তু আমরা তো এদেরকে সে সম্মানটা দেওয়ার সময় সুযোগ পেলাম না। নানান ঘটনা পঞ্জির মধ্য দিয়ে নীরবে নিভৃতেই হয়তো তাদের লাশ দাফন হয়ে গেল। একজন লেফটেন্যান্ট কর্নেল সহ, একজন আর্মি অফিসার সহ আরো বোধহয় 20 থেকে 25 জন সেনাবাহিনীর সদস্যরা সুদানে আঘাতপ্রাপ্ত। অর্থাৎ জঙ্গিবাদ তো আছে। জঙ্গিবাদ কিন্তু শুধু শেখ হাসিনার বয়ান না, ইভেন কি এই সময়কালে পাকিস্তান সেনাবাহিনীর সাথে যে তালেবানরা লড়ছে, সেই তালেবানদের ওইখানে হচ্ছে পাকিস্তানে বাংলাদেশের পক্ষ থেকে 2-1 তরুণ সেখানে নিহত হয়েছেন, তারাও সেখানে হত্যা শিকার হয়েছে। কার দ্বারা হত্যা শিকার হয়েছে? পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা হত্যা শিকার হয়েছে। কিন্তু কার পক্ষে তারা যুদ্ধ করতে গিয়েছিল? তারা যুদ্ধ করতে গিয়েছিল জঙ্গিবাদের। ফলে এটা তো হচ্ছে একটা এক্সিস্টিং সত্য। এটাকে অনেক সময় আমরা দেখি তরুণ প্রজন্ম মনে করে এটা আমার মনে হয় বিগত সরকারেরই ব্যর্থতা, স্বৈরাচারী সরকারেরই ব্যর্থতা। তারা তাদের দুর্নীতি অনেক বিষয়, তাদের অগণতান্ত্রিকতা, তাদের স্বৈরাচারী আচরণ, অনেক কিছুকে ঢাকতে গিয়ে তারা যেমন মুক্তিযুদ্ধকে অনেক সময় অ্যাবিউজ করেছে, একই সাথে জঙ্গিবাদের বিষয়টাকে তারা এক্সেসিভ ভাবে উচ্চারণ করেছে। আমরা যদি না থাকি গো, তাইলে তো দেশ জঙ্গিদের দখলে চলে যাবে, এরকম কথা বলে তারা গণতন্ত্রের পাঠকে আটকে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই কারণে যদি তরুণ প্রজন্ম এমন একটা মেসেজকে বিশ্বাস করে ফেলে যে জঙ্গিবাদ বলে কিছু নেই,
জঙ্গি বলে কিছু নেই, তাহলে কিন্তু ভয়ানক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে বাংলাদেশ। বিপদে পড়ার পর তারা টের পাবে যে আসলে কি ছিল আর কি মানে কি এখনো বিপদে পড়ে নাই বাংলাদেশ? সবকিছুরই স্টেজ আছে, ঠিক আছে। আপনি আর আমি এখানে বসে কথা বলতে পারছি, ঠিক আফগানিস্তানের কোনো সাংবাদিক এবং সেখানে কোনো বামপন্থী কর্মী এইভাবে করে আলাপ করতে পারবে না এই মুহূর্তে কাবুল শহরে। জি। ঢাকা শহরে আমরা এখনো পারছি, জানি না আগামী বছর পারবো কিনা, কিন্তু পারছি আমরা। এটাকে যে পারছি সেটাকে আমরা এনজয় করতে হবে, সেটাকে আমাদের কাজে লাগাইতে হবে এবং মানুষের মাঝখানে মানুষকে সচেতন করে মানুষকে সংগঠিত করতে হবে। বাংলাদেশ যেন বাংলাদেশের ধারায়, বাংলাদেশের লাইনে বাংলাদেশ যেন থাকে। আপনি যে কথা বলছেন যে অভ্যুত্থান যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য করা হলো, সেটা না হয়ে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। এই দায় কার আসলে? এই যে এই 16 মাসে যে জঙ্গিদের উত্থান বেপরোয়াভাবে আমরা দেখতে পাচ্ছি, ডেইলি স্টার প্রথম আলোর কথা আপনি বলছিলেন, কিংবা এই যে দীপু চন্দ্র দাসকে হত্যা, এই সব ঘটনায় কোনো না কোনোভাবে জঙ্গিবাদেরই একটা সংশ্লিষ্টতা দেখা যায়। এটা আসলে দায় কার? এক নম্বর দায় হচ্ছে বাংলাদেশের সরকার প্রধানের। সরকার এবং সরকার প্রধানের দায় হচ্ছে মূল দায়। আমি আগেও বলেছি যে এই যে বাংলাদেশে এত মব হচ্ছে, কখনো কি মবের উদ্দেশ্যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে তোমরা এরকম করো না, নিজের হাতে আইন তুলে নিও না, ঠিক আছে, আস্থা রাখো আমাদের উপর, আস্থা রাখো আবার আইনের উপরে? এটা কি বলেছেন যে আমরা তো এখন সবকিছু বদলে দিয়েছি, একটা সময় তোমাদের পুলিশের উপর আস্থা ছিল না, একটা সময় তোমাদের আইনের উপর আস্থা ছিল না, বিচারের উপর আস্থা ছিল না, আমি সেই আইনের উপর আস্থা ফিরিয়ে আনবো, আমি সেই বিচারের উপর আস্থা, বিচার বিভাগের উপর তোমাদের আস্থা ফিরিয়ে আনবো, তোমরা আমাকে সময় দাও, তোমরা অধৈর্য হয়ে না। বরঞ্চ তার চেলাচামুন্ডারা বলেছে এটা হচ্ছে একটা প্রেশার গ্রুপ এবং এটা তো হবেই, বাষ্প তো মানে বের হবে, বাষ্প তো বের হয় তাৎক্ষণিকভাবে স্বতঃস্ফূর্ত হবে। এখন তো তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত কোনো কিছু হচ্ছে না, এখন যা কিছু হচ্ছে একটা ব্লু প্রিন্ট ধরে হচ্ছে, একটা ষড়যন্ত্রের নকশা ধরে হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের নকশাটা কি, তার টার্গেট কি, এখন অনেকটাই পরিষ্কার। কিরকম সেটা পরিষ্কার? সেই তার এক নম্বর পরিষ্কার হচ্ছে বাংলাদেশে নির্বাচন তারা হতে দেবে না, বাংলাদেশের নির্বাচনকে বানচাল করবে। এমন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এতটাই গুরুতর হয়ে যেতে পারে বাংলাদেশে যে তখন বাংলাদেশের জনগণ বলবে ভাই নির্বাচন চাই না, ঠিক আছে, আপনি ভাই থেকে যান 5 বছর, বা এরকম একটা পরিস্থিতি। বাংলা ভাষায় কথাটা আছে, আমি একটু ভদ্রভাবে বলি আর কি, এটা প্রচলিত একটা ভাষা, একটা বাক্য আর কি, যে ভিক্ষা চাই না মা, কুকুর সামলাও। ঠিক আছে, আমি একটু কুকুর শব্দটা বললাম, কুকুর সামলাও। তো বলবো নির্বাচন চাই না মামা, ঠিক আছে, আমাদের হচ্ছে গিয়ে জানটা বাঁচাও, ঠিক আছে, দরকার নেই ভাই নির্বাচনে, আমাদের জানটা বাঁচাও, মালটা বাঁচাও, আমার বাচ্চাটা যেন হচ্ছে আগুনে পুড়ে না মরে, আমার ভাইটা যেন হচ্ছে আগুনে না পুড়ে মরে, ঠিক আছে। একেবারেই। তার মানে আপনি এই পরিস্থিতির নির্বাচন নিয়ে আপনি কতটা আশাবাদী আসলে? আমরা তো স্বপ্নবাজ মানুষ, স্বপ্ন দেখি বাংলাদেশ একদিন শোষণ মুক্ত বাংলাদেশ হবে, একদিন বাংলাদেশ সত্যি সত্যি একটি সমাজতান্ত্রিক বিপ্লব হবে। সেই স্বপ্ন দেখেই তো জীবনটা পার করে দিছি। স্বপ্ন হাতছাড়া করব না, এখনো মনে করি বাংলাদেশের নির্বাচন হবে, ঠিক আছে, চেষ্টা হবে, বাংলাদেশের মানুষ সবাই মিলে চেষ্টা করবে একটা নির্বাচন করবে। স্বপ্ন বাধাগ্রস্ত হতে পারে, স্বপ্ন বিলম্বিত হতে পারে, স্বপ্নের বিরুদ্ধে ষড়যন্ত্রের যাত্রাও চলতে পারে। একেবারেই শেষ কথা যদি আপনি বলেন, তাহলে জঙ্গিবাদের দখলেই কি বাংলাদেশ চলে গেল, নাকি এটা এখান থেকেও পরিত্রাণ পাওয়ার সুযোগ আছে? একদম ছোট করে যদি শেষ কথাটা বলেন। 50-50, একটি রাস্তার মোড়ে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। ভুল দিকে টার্ন নিলে বাংলাদেশ হবে একটি আফগানিস্তান, সিরিয়ার মতো ব্যর্থ রাষ্ট্র, আর সঠিক দিকে টার্ন নিলে বাংলাদেশ হবে একটি সত্যিকার অর্থে আধুনিক গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ। 50-50 এখন পর্যন্ত। একেবারেই অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাজেদুল হক রুবেল দেশবার্তা টক শোতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছিলেন দেখবেন, তাদের সবার প্রতি অনুরোধ, দেশবার্তা টক শো ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আসি প্রতিদিন সন্ধ্যা 7টায় আপনাদের সামনে এবং প্রতিদিন আমরা নানা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আগামীকাল আবার অন্য কোনো অতিথি নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।